দুর্নীতি দমন আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা, ফ্যামিলি কার্ড সহ ৯ বিষয়ে অগ্রাধিকার বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিরোধের নির্দেশ জামায়াত আমিরের। দক্ষিণের কয়েক জেলায় জনসভা। আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন মুছড়ায়। তারেক রহমানকে সরাসরি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান। হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। জাবের, রনি ও আম্মার সহ আহত বেশ কয়েকজন। আম্বার ভাই সহ জাবের ভাই যাদের উপর হামলা করেছে সবার সুস্থ বিচার চাই। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আমরা ইন্টারনেটকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদি ভাইয়ের বিচার লাগবে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। রাতারাতি কিছু করা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশের সুষম উন্নয়নের ইশতেহার দিয়েছে বিএনপি। দুই একটি বিষয়ে নতুন করে ভাবনার প্রয়োজন থাকলেও পুরো ইশতেহারই দেশের মানুষের ভালোর জন্যই বলে মত বিশিষ্টজনদের। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জোর দিয়েছে দলটি। পুরো ইশতেহার বাস্তবায়ন করা গেলে সুখী সমৃদ্ধ দেশ পাবে নাগরিকরা। সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার, তাতে উঠে এলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের কথা। নানা শ্রেণী পেশার মানুষ বলছেন, এই ইশতেহার বাংলাদেশকে এগিয়ে নেয়ার ইশতেহার। সার কথাই উঠে এসেছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশে সবার আগে বাংলাদেশের কথা উনি বলেছেন, এটা সকলের মনের কথা। উনি দীর্ঘায়িত করেছেন, কিন্তু বলেছেন এর মাঝে মধ্যে একটা রসিকতাও করেছেন। সুতরাং তিনি একজন রসিক মানুষও, এটাও প্রতিষ্ঠিত হয়েছে। ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে দলটি। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই। ম্যানিফেস্টো শুনে কেউ কেউ বলছেন, অবাস্তব, রাতারাতি কিছু করার প্রতিশ্রুতি নেই। দেশের পরিকল্পিত উন্নয়নের কথাই উঠে এসেছে ইশতেহারে। প্রতিনিয়ত আমরা তাদেরকে অবজারভেশনে রাখবো এবং 100 দিন পর পর সরকারের কাছে আমরা জবাবদিহিতে আইব যে নির্বাচনী ইশতেহারে যে কমিটমেন্ট করা হয়েছে সেটা কতটুকু বাস্তবায়িত হলো। মানে সাধারণ জনগণের বিষয়গুলোর অ্যাঙ্গেল থেকে ইশতেহারটা প্রণয়ন করা হয়েছে এবং এটা এত হিউজ, এর এত ডিটেইলিং ইশতেহার, এটা প্রশংসার দাবি রাখে। সকালেই বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে এরকম কোনো গাঁজাখুরি প্রতিশ্রুতি এখানে আপনি পাবেন না। এখানে যেটা পাবেন, এই পরিকল্পনাগুলো যদি লম্বা সময় ধরে ধীরস্থিরভাবে যদি বাস্তবায়ন করা হয়, দেন সম্মিলিতভাবে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা উন্নতির জায়গায় যাবে। অনেকেই বলছেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করার অঙ্গীকার দেশকে সুষম উন্নয়নের দিকে এগিয়ে নেবে। বিএনপি যেই অঙ্গীকার ব্যক্ত করেছে কার্ড সংক্রান্ত বিষয়ে, সেখানে যদি 50% সফল হয় তাহলে অর্থনীতিতে তার একটি প্রতিফলন ঘটবে এবং যেটা সামগ্রিকভাবে বাংলাদেশের চিত্রকে পরিবর্তন করবে। ইশতেহারে সমাজে নৈরাজ্য, কিশোর গ্যাং, অস্থিরতা কমাতে সহিষ্ণু সমাজ গঠনের যে তাগিদ দেয়া হয়েছে তা আকৃষ্ট করবে শান্তপ্রিয় মানুষদের। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। 54 বছরের রাজনীতি জাতিকে শুধু ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াত মুক্ত থাকবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই।
শুক্রবার বরিশাল বিভাগের কয়েক জেলার নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ করতে দাঁড়িপাল্লায় ও হ্যার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, ফিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াতের আমির। সকাল 11টায় মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু। সেখানে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছিল, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। বেলা 12টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল অপকর্ম থেকে জামায়াতের লোকজনের হাত পরিষ্কার থাকবে। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। জুমার নামাজের পর একে একে ঝালকাঠি, পিরোজপুর আর নড়াইলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি দলের লোকেরা মা বোনদের অপমান করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ। বিগত সময়ে সারা দেশে উন্নয়নের জোয়ার বলেও অনেকটাই উন্নয়ন বঞ্চিত ছিল বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষ। তবে এবারের বরিশাল সফরের মধ্য দিয়ে জামায়াত ইসলামের প্রতিশ্রুতি, আগামীতে সরকার গঠন করতে পারলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠনের পাশাপাশি উন্নয়ন হবে ন্যায্যতার ভিত্তিতে সারা দেশে। সন্ধ্যায় যোগ দেন বোয়ালমারী উপজেলা স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসভায়। এ সময় জামায়াতের আমির 12 তারিখের নির্বাচন ঘিরে যে কোনো অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তোমার কোনো অধিকার নেই কোন নিরীহ মানুষের দিকে মন্দ চোখ দিয়ে তাকাবার, কারো সম্পদে থামা বসাবার, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার কারণে ফরিদপুরবাসীর পক্ষ থেকে রাতে ফরিদপুর সদর উপজেলার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত দিনের শেষ জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আমাদের শহীদরা আমাদের গায়ে পবিত্র রক্তের আমানত রেখে গেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ফরিদপুর। বৈধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের আস্থা অর্জনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জনসাধারণের সামনে লাইভ নির্বাচনী বিতর্কের আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুর রহমান বলেন, বৈধতা কেবল একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আসে। সততা এবং জনগণের বিশ্বাস ছাড়া কোনো ফলাফলই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে তারেক রহমানকে জনগণের সামনে সরাসরি বিতর্কের আমন্ত্রণ জানান জামায়াতের আমির। তিনি বলেন, এতে ভোটারের জন্য যোগ্য প্রার্থী বাছাই সহজ হবে। শনিবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে সাপ ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা। এর আগে হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের, ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি ও রাকসুর জিএস আম্মার সহ আহত হয়েছে অর্ধশতাধিক। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
পুলিশ প্রথমে তাদের উপর জলকামান ব্যবহার করে, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদনে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পরে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার সহ বেশ কয়েকজন আহত হয়। আমরা তো কোনো সহিংস আন্দোলন যাইনি, আমরা অনুরোধ করছি। আপনারা দেখছেন গতকাল রাত্রে থেকে আমাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ ছিল, আমাদের দাবিটাও শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারা আমাদের ভাইদেরকে মারলো। সংঘর্ষের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যান ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। পরে মিছিল শেষে তিনি আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। এভাবে জল কামান, রাবার বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো, এটা ন্যাক্কারজনক। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আর কোনো একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান ৬০ জনের মতো আহত হয়ে এসেছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নেই। আমরা কোনো গুলিবিদ্ধ রোগী এখন পর্যন্ত পাইনি। এই রোগীগুলোর মধ্যে প্রায় ৩০ জনের মতো আমরা পেয়েছি এক্সটার্নাল ইনজুরি আছে, যাদের স্কাল্প ইনজুরি, যখন ফেসে ইনজুরি বা বডির বিভিন্ন জায়গায় পায়ে ইনজুরি। এদিকে রাতে শাহবাগে ইনকলাব মঞ্চের সাথে পুলিশের আরেক দফা সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হন। হামলার প্রতিবাদে শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে ইনকলাব মঞ্চ। হত্যার বিচার এবং আমাদের আম্বার ভাই সহ জাবের ভাই যাদের উপর হামলা করেছে সবার সুস্থ বিচার চাই। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আমরা ইন্টারিমকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদিবার বিচার লাগবে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে ইনকলাব মঞ্চ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। আন্তর্জাতিক তদন্তের জন্য রবিবার জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। অন্তর্বর্তী সরকারের কার্যালয় থেকে একথা জানানো হয়েছে। সন্ধ্যা অন্তর্বর্তী সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সভা সমাবেশ আগে থেকেই নিষিদ্ধ। তাই আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নিয়েছে। সংঘর্ষে পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলেও অন্তর্বর্তী সরকারের কার্যালয় থেকে জানানো হয়। আহতদের কেউ গুরুতর নয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। হাদি হত্যার বিচার চাওয়া ইনকিলাব মঞ্চকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসুর জিএস এস.এম. ফরহাদ। ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ জানান ডাকসু নেতারা। তাদের অভিযোগ, পুলিশের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা ইনকিলাব মঞ্চের ওপর হামলা চালিয়েছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ডাকসুর জিএস দাবি করেন, হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে। আজকের ঘটনায় বিচার দীর্ঘায়িত হওয়ার পরে যখন সেই বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য একটা দাবি উত্থাপন করা হচ্ছিল, স্বয়ং ডিএমপি কমিশনার নিজে উপস্থিত থেকে এই আন্দোলনকে মকারি করছে এবং আক্রমণ করেছে। এটা দায়িত্বশীল জায়গা থেকে একটা নির্লজ্জতার বহিঃপ্রকাশ। দর্শক, বিরতি নিচ্ছি, যমুনা নিউজে ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন। কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি দলীয় প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বিগত ১৭ বছর ভোটের জন্য, ভাতের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপির নেতাকর্মীরা। ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান মোবাশ্বের ভূঁইয়া। গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণ করেছে নেতাকর্মীরা। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বাসন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তারা। ধানের শীষে ভোট চান বিএনপির কর্মী সমর্থকরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপি নেতা রায়হান আহমেদ হৃদয়। ভোট কেন্দ্রে পাহারা তো দিবই, এবং তারা যেন খুব সুন্দরভাবে, সুস্থভাবে নিজের ভোট নিজে দিতে পারে, দেখে দিতে পারে, কারো কথায় জানি না হয়, নিজে যেটা ভালো মনে করে নিজে সিল মারবে। নারায়ণগঞ্জ ৪ ফতুল্লা আসনে গণসংযোগ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে হাতি মার্কায় ভোট চান তিনি। জয়ী হলে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি জলাবদ্ধতা দূরকরণ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী প্রচারের আর বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটের আগের শেষ শুক্রবার, তাই জোরে সোরে বিএনপি মনোনীত প্রার্থীরা চালান ভোটের প্রচার। শুক্রবার সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনে প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জানান, ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি। এদিকে পল্লবী 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। বাসাবো এলাকায় ভোটের প্রচার চালান ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ভোটারদের সাথে কুশল বিনিময়ের ফাঁকে দেন নানা প্রতিশ্রুতি। রাজধানীর দারুস সালাম এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি। এ সময় তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে তারা কখনো ভোট বানচালের চেষ্টা করবে না। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা জানে যে আমি আসলে এই এলাকার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা, এবং এই এলাকার মানুষও আমাকে ভালোবাসা করে। রাজধানীতে জমজমাট প্রচারণা যেমন চলছে, তেমনি আছে অভিযোগ পাল্টা অভিযোগ। রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতেই মূলত এখন নজর সবার। শুক্রবার সকালে ঢাকা 10 আসনের জামায়াতের প্রার্থী অভিযোগ করেন, নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ। এদিকে ঢাকা 9 আসনে শাপলা কলির জাবেদ মিয়া রাশিন জুমার নামাজের পর জনসংযোগ করেন। পরে সাংবাদিকদের বলেন, ভোটারদের নিয়ে কেন্দ্র পাহারার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা 8 আসনে বিকেলে সেগুনবাগিচায় দুদক ভবনের সামনে 8 দফা ইশতেহার ঘোষণা করেন 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ইশতেহারে প্রাধান্য পায় ওসমান হাদি হত্যার বিচার। ধানমন্ডি এলাকাতে 500 বিভিন্ন স্পট থেকে এগুলি চুরি করে নিয়ে গেছে, সরাই ফেলছে। তাদেরগুলো তো সরে না, তাহলে তারা কারা? এটা ইন্ডিকেশন করে, এটা ইন্ডিকেশন করে কাজে এটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা। তারা যদি শুধুমাত্র নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং যতটুকু তার আইনের মধ্যে থাকা দরকার সেটুকু যদি তারা পালন করতে পারে, তাহলে জনগণ উৎসব মুখরভাবে ভোট দিতে যাবে। ওসমান হাদিরা যেভাবে ক্যাম্পেইন শুরু করেছিলেন, সেভাবে আমাকে দিক নির্দেশনা এই ঢাকা 8-এর জনগণ দিয়েছিলেন। আমি ঠিক সেইভাবেই ফজর থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়েছি, উড়িগলিতে যাচ্ছি। এরপরে আপনারা আমাকে উপদেশ দিয়েছেন কারো বিরুদ্ধে কোনো কথা বলার জন্য নয়। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি যমুনা নিউজে, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন যমুনা নিউজ। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুরো এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান, টিয়ারশেল ব্যবহার করে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। ডিএমপি কমিশনার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সমবেত হওয়ার সুযোগ নেই। এভাবেই জল কামান থেকে ছোড়া পানির তোড়ে ছত্রভঙ্গ হতে থাকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজপথে চলমান আন্দোলন। দাবি আদায়ে সকাল 11:30 নাগাদ যমুনার সামনের সড়কে জড়ো হতে থাকেন তারা। সরে যাওয়ার অনুরোধ করেন পুলিশ, কিন্তু দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এক পর্যায়ে শক্ত অবস্থান নেয় পুলিশ। প্রায় 3 ঘন্টা ধরে চলে সংঘাত। পুলিশি প্রতিরোধে বিক্ষোভকারীরা যমুনার সড়ক থেকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। পরে সাউন্ড গ্রেনেড ছুড়লে আবার ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। পে স্কেলের জন্য আমরা ন্যায্য দাবি আমরা আদায়ের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের অতর্কিতভাবে ওখানে হামলা করছে। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার। জানান, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো প্রকার গণজমায়েত নিষিদ্ধ। নিরাপত্তা জনিত কারণে বিএনপি সবসময় 29 ধারা মোতাবেক সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে থাকে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীদের জোট। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। দুদেশের মাঝে উত্তেজনা কমাতে উভয় দেশই আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলেও জানান। তবে পরবর্তী দফার আলোচনার সুনির্দিষ্ট সময় ও স্থান এখনও নির্ধারণ করা হয়নি। তবে এখনও যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
শুক্রবার ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে আলোচনায় বসে উভয় দেশের প্রতিনিধিরা। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জারেড কুশনার। আমাদের মাঝে দীর্ঘ ও নিবিড় আলোচনা হয়েছে। দীর্ঘদিন পর আমরা আমাদের দুশ্চিন্তার জায়গাগুলো জানাতে পেরেছি। ইরানের জনগণের অধিকার আর লাভ ক্ষতি নিয়ে কথা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে আজকের আলোচনা বেশ ইতিবাচক পরিবেশেই হয়েছে। অপরপক্ষের কথাগুলো আমরা শুনেছি। সর্বোপরি এটাকে একটা ভালো সূচনা বলা যায়। এখনকার মতো শেষ করছে যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।